আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সবুজ মিয়া, প্রভাষক, সখীপুর PM পাইলট মডেল গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, সখীপুর, টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থী, আজকের বিষয় হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের প্রথম অধ্যায়ের উৎপাদন ধারণা সম্পর্কে। আজকে আমরা প্রথম পত্রের উৎপাদনের বিভিন্ন ধারণা, উৎপাদনের বিভিন্ন উপযোগ সম্পর্কে আলোচনা করব। তার পূর্বে তোমাদের একটি বিষয় লক্ষ্য করে বলছি, তোমরা যে বিষয়টি পাঠ্য নিয়েছ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, একটু লক্ষ্য করলে দেখতে পারবে এটি কিন্তু দুইটি বইয়ের সমন্বয়ে গঠিত। দুইটি অংশ এখানে আছে। একটি অংশ হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা, আরেকটি অংশ হচ্ছে বিপণন। তাহলে আমি আবার বলছি, একটি বিষয় হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা, যা তোমাদের প্রথম পত্র, এবং দ্বিতীয় পত্র হচ্ছে বিপণন। একটি ব্যক্তি যখন একটি প্রতিষ্ঠান তৈরি করেন, আমি বিভিন্ন 10 তলা, 20 তলা বা 50 তলা একের পর এক বিভিন্ন ধরনের বিল্ডিং তৈরি করলাম, যন্ত্রপাতি নিয়ে আসলাম, পণ্য উৎপাদন করলাম, এখন বাজারে চলে না, অথবা সব কিছু নিয়ে আসছে আমার উৎপাদন হচ্ছে না। এগুলো কিন্তু করলেই যে উৎপাদন হয় তা কিন্তু মানে নেই। এগুলো করলেই যে একটা বিজনেস সুষ্ঠু সফলভাবে গড়ে ওঠে তার কোনো ভিত্তি কিন্তু নেই। সুষ্ঠু সফলভাবে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে তাকে কিন্তু বিভিন্ন ধরনের দিক পর্যালোচনা করতে হয়। সেগুলো কি কি? এখন একজন ব্যক্তি, তাকে চিন্তা করতে হবে যে আমার যে প্রতিষ্ঠানটা আছে সেটি কি নির্দিষ্ট স্থানে আছে, আমি কি সহজে কাঁচামাল পাবো, সহজেই কি আমি কর্মসংস্থানের জন্য বিভিন্ন ধরনের কর্মীগুলো কি পাবো, নাকি আমার উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, আমার উৎপাদন খরচ কিভাবে কমানো যায়, কম উৎপাদন খরচ রেখে আমি যেন গুণগত মান আবার কমিয়ে না ফেলি, গুণগত মান সঠিক রেখে আমি উৎপাদন খরচ কিভাবে কমাবো, এখন লোকজন বা জনগণ কি আমার পণ্য কি গ্রহণ করবে না গ্রহণ করবে না, এই সমস্ত বিষয় কিন্তুই আলোচনা করবে উৎপাদন ব্যবস্থাপনা এবং বিপণন বিষয়ের মধ্যে। তাহলে আমরা বুঝতে পারলাম উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন হচ্ছে দুইটি অংশের সমন্বয়ে গঠিত। প্রথম অংশ হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা উৎপাদনের ধারণা পড়ব। প্রথম অধ্যায়ের প্রথম টপিকস, উৎপাদন বিষয়টা কি। একজন ব্যক্তি যখন একটি পণ্য মানুষের বিভিন্ন উপযোগ অনুসারে আমাদের সামনে উপস্থাপন করেন, সেটি পণ্য হতে পারে সেটি সেবা, তাহলে যে বিষয়টি মানুষের জন্য উপস্থাপন করে তোলেন সেটি হচ্ছে কিন্তু উৎপাদন। এখন উৎপাদন সম্পর্কে বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন জনগণ বিভিন্ন ধরনের মতামত প্রদান করেছেন। এখন এই জন্যই বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে সংজ্ঞাগুলো উল্লেখ করা আছে। তোমরা লক্ষ্য করো, প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে বিক্রয়ের উদ্দেশ্যে দ্রব্য বা সেবা তৈরি করা। আমি আবার বলছি, প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য বা সেবা বা দ্রব্য যাই হোক না কেন সেটি যদি তৈরি করা, সেটিকে কিন্তু উৎপাদন বলে। আচ্ছা, আমি একটি কথা বলি, আমরা কি কোনো কিছু তৈরি করতে পারি? না, কখনোই না। কোনো মানুষ কিন্তু কখনোই কোনো কিছু তৈরি করতে পারে না, জাস্ট রূপের বা আকার বা আকৃতির পরিবর্তন করে। একটু লক্ষ্য করো, তুমি একটি ফার্নিচার কিনেছ বা তুমি তোমার পড়ার জন্য একটি টেবিল চেয়ার কিনেছ, তুমি কি টেবিল চেয়ার তৈরি করতে পারবে? হ্যাঁ, তুমি একটি টেবিল চেয়ারের অবয়ব তৈরি করতে পারবে। এটা কোথা থেকে এসেছে? কাঠ। কাঠটা কোথা থেকে আসলো? গাছ। একটি গাছ তৈরি করে দেখাও তো, তুমি গাছ বপন করতে পারবে। প্রকৃতির নিয়মে গাছটি কিন্তু ধীরে ধীরে বড় হবে। তাহলে কিন্তু সেই গাছ থেকে কাঠ পাচ্ছি, কাঠটাকে কেটে বিভিন্ন ফার্নিচারের রূপ পরিবর্তন হচ্ছে। উৎপাদন হচ্ছে সেটি, উৎপাদন হচ্ছে বিভিন্ন রূপের পরিবর্তন। আজকে আমি জুস খাবো, জুসটা আসলো কোত্থেকে? আম থেকে। আমটা আসলো কোত্থেকে? গাছ থেকে।
আমি তো গাছ তৈরি করিনি, আমি তো আম তৈরি করিনি। প্রকৃতি থেকে আমি আম পেয়েছি, প্রকৃতি থেকে আমি গাছ পেয়েছি, সেই গাছ থেকে আম সেটাকে আমি পেরে নিয়ে আসলাম, আনার পরে আমি বিভিন্ন প্রক্রিয়া করে সেখান থেকে জুস তৈরি করে আমি খাচ্ছি। এটি হচ্ছে উৎপাদন। আজকে আমি সুন্দর করে বালিশে মাথা রেখে ঘুমাবো, বালিশের তুলোটা কোত্থেকে আসতেছে? গাছ থেকে, যেটা আমি তৈরি করিনি, যেটা প্রকৃতি থেকে পাওয়া। আজকে আমি কাপড় পরেছি, কাপড়টা কী দ্বারা তৈরি? সুতার দ্বারা তৈরি। সুতাটা কোত্থেকে আসলো? তুলো থেকে আসলো। তুলোটা কোত্থেকে পেলাম? গাছ থেকে পেলাম। তাহলে কিন্তু সব কিছু কিন্তু প্রকৃতি প্রদত্ত। প্রকৃতি প্রদত্ত যে সম্পদগুলো আমরা পেয়েছি তাকেই কিন্তু পরিবর্তন করেই আমরা যা করতেছি সেটাই হচ্ছে উৎপাদন। অর্থাৎ মানুষ কোনো কিছু সৃষ্টি বা তৈরি করতে পারে না, শুধুমাত্র রূপের পরিবর্তন করতে পারে। শিক্ষার্থীরা ভালো করে মনোযোগ দিলেই সহজে বুঝতে পারবে। আমরা পৃথিবীর সমস্ত মানুষ কোনো কিছু তৈরি করতে পারি না, জাস্ট প্রকৃতি প্রদত্ত জিনিসের রূপের পরিবর্তন করে সেটাকে আমাদের ব্যবহার্য করে তুলছি, সেটি হচ্ছে আমাদের উৎপাদন। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পেরেছি উৎপাদন কি। প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে আমাদের ব্যবহার্য জিনিসপত্রাদি রূপের পরিবর্তনই হচ্ছে উৎপাদন। এখন এই উৎপাদন সম্পর্কে স্কিনার, তারপরে হাইজার অ্যান্ড র্যান্ডার, বিভিন্ন ব্যক্তি, তারপরে মার্কেটিংয়ের জনক কে? ফিলিপ কটলার, উনিও, এবং কি গ্র্যান্ট আর্মস্ট্রং, বিভিন্ন ব্যক্তিগণ তাদের মতো করে তারা বিভিন্ন ধরনের মতবাদ দিয়েছেন। যা তোমাদের পাঠ্য বই, প্রত্যেকটা প্রতিষ্ঠানের যার যার নিজস্ব পাঠ্য বই আছে, জাতীয় শিক্ষাক্রম অনুমোদিত সে পাঠ্য বই তোমরা বিভিন্ন প্রকারের উৎপাদন সম্পর্কে জানতে পারবে। আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টার, প্রথমে আমরা পড়লাম উৎপাদনের ধারণা। উৎপাদন কি ধারণা সম্পর্কে আমি বলে দিয়েছি। নেক্সটে হচ্ছে বিভিন্ন প্রকার উপযোগ। 2, বিভিন্ন প্রকার উপযোগ। এই উপযোগগুলো কি কি আমরা একটু ক খ দিয়ে ইন্ডিকেট করি। রূপগত উপযোগ, খ স্থানগত উপযোগ, গ সময়গত উপযোগ, বড় গ সত্যগত উপযোগ, ওম সেবাগত উপযোগ। প্রিয় শিক্ষার্থীরা একটু সহজে লক্ষ্য করলে বুঝতে পারবে আমি এখানে বিভিন্ন প্রকার উপযোগ সম্পর্কে লিখেছি, এগুলো এখন ব্যাখ্যা দিব। উপযোগটা কি? কিছুক্ষণ পূর্বে আমি কিন্তু বলেছিলাম যে উৎপাদন কিন্তু রূপের পরিবর্তন করে, আমরা কোনো কিছু তৈরি বা সৃষ্টি করতে পারি না। তাহলে কি করতে পারি? বিভিন্ন প্রকার প্রকৃতি প্রদত্ত যে সম্পদগুলো পেয়েছি সেই সম্পদের রূপের পরিবর্তন করতে পারি। তাহলে আমাদের সেই উপযোগগুলো কি কি? এখানে লিখেছি বিভিন্ন উপযোগ। রূপগত উপযোগ, রূপগত উপযোগটা কি? স্থানগত উপযোগ, সময়গত উপযোগ, সত্যগত উপযোগ, সেবাগত উপযোগ। এখন একটু লক্ষ্য করলে দেখতে পারবে রূপগত উপযোগটা কি। আজকে আমার চিপস খেতে ইচ্ছে হলো, বাজারে গেলাম, যাওয়ার পর সে বাজারে একটি দোকানদারকে বললাম ভাই আমাকে একটি পটেটো চিপস দেন। সে আমাকে বিভিন্ন প্রকার পটেটো চিপস দেখালো, সেখান থেকে একটি পণ্য আমি সিলেক্ট করে নিলাম, নিয়ে এখন চিপস খাচ্ছি। হঠাৎ করে মাথায় প্রশ্ন হলো এই চিপসটা আমি কোত্থেকে তৈরি করা হলো? যদি এটা আমি বাসায় তৈরি করতে পারতাম তাহলে কিন্তু আমাকে বাজার থেকে চিপস তৈরি কিনতে হতো না। কি করব? তাহলে তথ্য সংগ্রহ করা শুরু করলাম। কি তথ্য? আমি চিপস কিভাবে তৈরি করব। জানতে পারলাম বিভিন্ন প্রকার আলু, বিভিন্ন স্থান থেকে আলুগুলো সংগ্রহ করে আলুগুলোকে স্লাইস করে কেটে সেগুলোকে সেই আলুর মাধ্যমে চিপস তৈরি করে মশলা মিশালেই চিপস তৈরি হয়। ফলশ্রুতিতে আমি বাজার থেকে আলু নিয়ে আসলাম। এখন যেহেতু নিজেই খাবো
সেহেতু অল্প পরিমাণে আলু কিনলাম, বাসায় নিয়ে আসার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে স্লাইস করে চিপস তৈরি করলাম। তারপরে সেখানে বিভিন্ন প্রকার মশলা মিশিয়ে খেলাম। স্বাদে দেখলাম বাজারে যে চিপস কিনেছি তার থেকে অনেক ভালো। তখন মাথায় একটি প্রশ্ন আসলো, হঠাৎ করে প্রশ্ন হলো, তাহলে বাজার থেকে যে আলুটি আমি ক্রয় করলাম এবং সেখান থেকে চিপস তৈরি করে খেলাম, আর যে চিপসটি কিনেছিলাম তার থেকে আমার নিজের তৈরি করা চিপস স্বাদে, গুণগত মানে সব দিক দিয়ে তার চেয়ে অনেক ভালো। তাহলে জনগণকে কি আমি এটি সেবা দিতে পারি না? অবশ্যই পারি। হঠাৎ করে সিদ্ধান্ত, তাহলে আমি একটি চিপসের কারখানা তৈরি করব। যাই হোক, যেই চিন্তা সেই কাজ। একটি ফ্যাক্টরি তৈরি করতে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করলাম, বিভিন্ন প্রকার মেশিন ক্রয় করা হলো, একটি বিল্ডিং ভাড়া নেওয়া হলো, বিভিন্ন ধরনের লোকজন যারা ভালো অভিজ্ঞ পার্সন যারা চিপস তৈরি করতে পারে তাদেরকে সেখানে নিয়ে আসা হলো, কয়েকজন লোককে নিয়োগ দেওয়া হলো। তারপরে আমি শুরু করলাম উৎপাদন। যা হোক, যেহেতু চিপসের গুণগত মান ভালো এবং ক্রয় ক্ষমতার মধ্যে আছে, দিন দিন আমার চিপসটি মার্কেট পেতে থাকলো এবং আমি একজন সফল ব্যবসায়ী। এটি কিন্তু আমার একটি চিন্তাধারার কথা বললাম। সেক্ষেত্রে এখন আমার প্রশ্ন হলো এটা, আমি বাজার থেকে কিনেছিলাম আলু, বাসায় স্লাইস করে তৈরি করে ফেললাম চিপস। ছিল আলু, হয়ে গেল চিপস। আলু দেখতে গোল, চিপস দেখতে সুন্দর স্লাইস করা, কাটা শুকনা মোচমোচে। তাহলে প্রশ্ন হলো, ছিল একটি জিনিস, হয়ে গেল আরেকটি জিনিস। তাহলে এই যে পরিবর্তন তার রূপের, এটাকে বলা হয় রূপগত উপযোগ, অর্থাৎ রূপের পরিবর্তন। প্রিয় শিক্ষার্থীরা, শুধু তাই নয়, তুলো থেকে সুতা, সুতা থেকে বিভিন্ন প্রকার কাপড়, সেই বিভিন্ন প্রকার কাপড় থেকে আমাদের গায়ের জামা, শার্ট, প্যান্ট ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো একটি থেকে আরেকটির আকার আকৃতিগত রূপের যে পরিবর্তন হয় তা হচ্ছে রূপগত উপযোগ। এখন আমরা খ নাম্বার পড়ব স্থানগত উপযোগ। একটু লক্ষ্য করো, স্থানগত উপযোগটা কি। এখন তোমাকে ধরি, বাংলাদেশের সবচেয়ে আমের জন্য বিখ্যাত স্থান হচ্ছে রাজশাহী। সেটা আমরা সকলেই জানি যে রাজশাহীর আম সারা বাংলাদেশকে ছাড়িয়েও পাশ্চাত্য দেশ অথবা বহির্বিশ্বেও বিভিন্ন দেশে এই আমের অনেক জনপ্রিয়। যাই হোক, এখন আমি থাকি টাঙ্গাইল শহরে বা টাঙ্গাইলের সখীপুর থানায়। আমার এখন ইচ্ছে হলো আমি রাজশাহীর আম খাবো। যখন আমের মৌসুম হয়, আমি বাজারে গিয়ে দেখলাম রাজশাহীর আমের 6 লাভ। এখন প্রশ্ন হলো, আমি সখীপুর বসে রাজশাহীর আম পাচ্ছি, শুধু আমিই নই, একজন ব্যক্তি চট্টগ্রাম বসেও সে কিন্তু রাজশাহীর আম পাচ্ছে। ঢাকা থেকে রাজশাহীর আম পাওয়া যাচ্ছে, সারা বাংলাদেশের বিভিন্ন অলিতে গলিতে থেকেও রাজশাহীর আম পাওয়া যাচ্ছে। শুধু বাংলাদেশেই নয়, বাংলাদেশের বাহির থেকেও বহির্বিশ্বে থেকে কিন্তু রাজশাহীর আম পাওয়া যাচ্ছে। এটি কিভাবে সম্ভব? এক স্থানের জিনিস আরেক স্থানে পাওয়া যাচ্ছে, সেটা যে কোনো করেই হোক, সেটা পরিবহনের জন্য হতে পারে, বিভিন্ন কারণগত হতে পারে, কেউ নিয়ে আসতে পারে, কেউ বিজনেসে করে ক্রয় করে নিয়ে এসে বিক্রি করতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে, এক স্থানের জিনিস যখন আমরা অন্য স্থানে সেটা ক্রয় করব বা পাবো বা আমরা সেখানে উপভোগ করতে পারবো বা উপযুক্ত আমরা নিতে পারবো, সেটি হচ্ছে আমার স্থানগত উপযোগ। পরবর্তী হচ্ছে সময়গত উপযোগ। প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো, কিছুক্ষণ আগে আমি রাজশাহীর আমের কথা বললাম, এখন সেই আম দিয়ে আবার একটু ব্যাখ্যা দিচ্ছি। মনে করো গ্রীষ্মকাল, আমাদের বলা হয়, গ্রীষ্মকালকে বলা হয় আমাদের ফলের সময় এবং ঋতুর মধ্যে গ্রীষ্মকালে আমরা বিভিন্ন প্রকারের ফল টল পেয়ে থাকি। এখন সেই সময় আমরা বিভিন্ন প্রকারের বাজারে আম, জাম, লিচু এগুলো পাই। তোমরাও লক্ষ্য করে দেখবা, যখন বাজারে লিচু আসে বা লিচু যখন নামে, এটিও কিন্তু রাজশাহীর একটা বিখ্যাত ফল, তখন দেখা যায় সর্বোচ্চ 15 দিন বা 1 মাস, তার উপরে কিন্তু এই ফলটা আর পাওয়া যায় না।
তখন দামেও কম থাকে, আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে থেকে আমরা কিনতে পারি। কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি গ্রীষ্মকাল নয়, আমি শরৎকালে লিচু খাবো, মনে চেয়েছে, চাইতেই পারে, এখন কি করব। তাহলে এখন আমাকে চিন্তা করতে হবে এই লিচুটাকে শরৎকাল পর্যন্ত কীভাবে রাখা যায়। তোমরা কিন্তু এখন বাজারে গেলে দেখতে পারবে কিছু কিছু শীতকালীন সবজি সারা বছর কিন্তু পাওয়া যাচ্ছে। তাহলে কি এগুলো কি সারা বছর চাষাবাদ হয়? তা কিন্তু না। এগুলোকে করা হয় কি বিভিন্ন ধরনের কোল্ড স্টোরেজের মাধ্যমে অথবা কোনো প্রক্রিয়ার মাধ্যমে এক সময়কার জিনিস আরেক সময়ের জন্য রেখে দেওয়া হয়। যখন এই সিজন অর্থাৎ লিচুর সিজন শেষ হয়ে যাবে, তার পরবর্তী ৩-৪ সিজনের যেন লিচুগুলো সংরক্ষণ রাখা যায় সে ব্যবস্থা করে বিভিন্ন সিজনে এই লিচুগুলো মার্কেটে ছাড়া হয়। তাতে হয় কি জনগণও উপকৃত হয়, এক সময়কার জিনিস আরেক সময় পাওয়া যায়, এবং কি ব্যবসায়ের দিক দিয়েও যারা বিক্রেতা আছেন তারা ভালো মুনাফা করতে পারেন। সেক্ষেত্রে এক সময়কার জিনিস আরেক সময়কে ধরে রাখাটাই হচ্ছে সময়গত উপযোগ। যেহেতু বলেছিলাম আমের ঘটনাটা ব্যাখ্যা দিচ্ছি। রাজশাহীর আম জ্যৈষ্ঠ মাস, বৈশাখ জ্যৈষ্ঠ 2 মাসকে বলা হয় মধু মাস। এই জ্যৈষ্ঠ মাসে আম পেকেছে, এখন আমের দাম সস্তা। আমি চিন্তা করলাম এই আমটিকে প্রক্রিয়াজাত করে যদি আমি জুস তৈরি করি, যাতে সারা বছর এই আমটা জনগণ খেতে পায়। কিসের মাধ্যমে? জুসের মাধ্যমে। তাহলে কিন্তু এক সময়কার আম আমি অন্য সময় জনগণকে দিতে পারছি। সেটা হচ্ছে সময়গত উপযোগ। সত্যগত উপযোগ কি? এটা হচ্ছে মালিকানা পরিবর্তন। সেটা কিভাবে হয় সেটি ব্যাখ্যা দিচ্ছি। আজকে আমি একটি কলম কিনবো, সাপোজ এই কলমটি কিনবো। আমি দোকানে গেলাম, দোকানদারকে বাইকে বললাম ভাই আমার একটি কলম লাগবে, একটি হোয়াইট বোর্ড মার্কার লাগবে। ভাই বললেন ঠিক আছে 50 টাকা লাগবে। আমি তাকে 50 টাকা দিলাম, উনি আমাকে একটি হোয়াইট বোর্ড মার্কার দিলেন। এখন প্রশ্ন হলো ওনার সাথে আমার কিসের বিনিময় হলো? উনি আমাকে একটি কলম দিলেন, যার বিনিময়ে আমি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিলাম। আমি যে অর্থটা দিলাম 50টি টাকা প্রদান করলাম তাকে, এই টাকাটি কিন্তু সম্পূর্ণ আমার কোনো আর দায় দাবি থাকবে না, সম্পূর্ণরূপে আমি তাকে দান করে দিয়েছি, অর্থাৎ কলমের বিনিময়ে তাকে দিয়ে দিয়েছি। উনি কিন্তু আমাকে যে কলমটি দিয়েছেন সম্পূর্ণরূপে দায়মুক্ত হয়ে কিন্তু আমাকে কলমটি তিনি দিয়ে দিয়েছেন। এই যে পরিবর্তন, এটাকে বলা হয় সত্যগত উপযোগ। সর্বশেষ সেবাগত উপযোগ। এখন এই সেবাগত উপযোগ নিয়ে অনেকে অনেক প্রশ্ন করেন, অনেকে বলেন যে স্যার সেবাগত উপযোগটা তো বোঝা যাচ্ছে না, এটা কি শুধু হাসপাতালের সার্ভিস? তা কিন্তু নয়। একটু লক্ষ্য করেন, প্রিয় শিক্ষার্থীদের বলছি একটু লক্ষ্য করো, প্রত্যেকটা পণ্যের অন্তর্নিহিত কিন্তু সেবা। যেমন আমি বাজার থেকে একটি সাবান ক্রয় করলাম। কেন ক্রয় করলাম? গোসল করব, সাবান দিলে শরীরে ময়লাটা পরিষ্কার হবে, তাহলে ময়লা পরিষ্কারের জন্য সাবান কিনেছি। পণ্যটি কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু দেখা গেলেও এর অন্তর্নিহিত কি আছে? সেবা। আমি কোনো কিছু খাচ্ছি, খেতে ইচ্ছে হয়েছে, পেট ক্ষুধার্ত রয়েছে, খেলাম, ক্ষুধার্ত ভাব কেটে গেল, এটিও কিন্তু এর মধ্যে অন্তর্নিহিত সেবা। প্রতিটা পণ্য দ্রব্যের অন্তর্নিহিত অর্থাৎ তার মূলে কিন্তু সেবা অবশ্যই আছে। কিন্তু এখানে উৎপাদন কিভাবে সেবাগত উপযোগ সৃষ্টি করে একটু লক্ষ্য করবেন। আমি যদি ঘরে ঘরে পণ্য পৌঁছায় দিতে পারি, এটিও কিন্তু সেবা। আমরা যখন ছোট ছিলাম তখন লক্ষ্য করেছি গ্রামে গঞ্জে বা যখন গ্রামে বসবাস করতাম তখন হাঁটে যেতে কিন্তু হতো 7 থেকে 8 কিলোমিটার পথ হেঁটে। কোনো গাড়ি ঘোড়া নেই, অনেক দূরে 7-8 কিলোমিটার দূরে হাঁটে যেতে হতো। সেখান থেকে সারা সপ্তাহে কি বাজার লাগবে সেই বাজারগুলোকে আমাদের ক্রয় করতে হতো। শুকনা পণ্য হোক বা কাঁচামাল বা বিভিন্ন ধরনের ভিজা জাতীয় পণ্য হোক, যাই হোক না কেন, আমাদের কিন্তু ফল বা মাছ মাংস তরি তরকারি বা তৈজস আনাজপাতি যাই হোক না কেন আমরা যাই কিনতে যাই তা কিন্তু 1 সপ্তাহ আগে থেকেই কিনে রাখতে হতো। কারণ সপ্তাহে
হাট বসতো একবার, বা কখনো কখনো কোনো কোনো স্থানে বসতো 2 বার। তাহলে আমাকে কিন্তু 3 দিন পর পর সে হাটে গিয়ে বাজার করে নিয়ে আসতে হতো। কিন্তু আজকে সেটা কি পরিবর্তন হয়েছে দেখেন। সে হাট তো দূরের কথা, এখন ঘরের সামনেই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। কাঁচামাল থেকে শুরু করে মাছ, মাংস, তরি তরকারি যাই হোক না কেন আজকে ঘরের দরজার সামনেই পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, এখন কিন্তু অনলাইনের মাধ্যমে কেনাকাটা করা যায়। আমার একটি পণ্য পছন্দ হলো, আমার এই মাছটি পছন্দ হয়েছে, আমি অনলাইনে অর্ডার করলাম, তাহলে কিন্তু আমার ঘরে এসে কিন্তু পণ্যটি পৌঁছে দিচ্ছে। আমাকে কিন্তু ঘর থেকে বেরিয়ে হতে হচ্ছে না। এটি কিভাবে সম্ভব? এটি কিন্তু এই উৎপাদনের মাধ্যমে সম্ভব হয়েছে। আজকে যদি উৎপাদন ত্বরান্বিত না হতো, আজকে যদি উৎপাদন ব্যাপক হারে না হতো, আজকে প্রতিটা মানুষের দূর প্রান্তে কিন্তু পণ্য পৌঁছাতো না। সবগুলাই কিসের মাধ্যমে হয়েছে? উৎপাদনের মাধ্যমে। তাহলে সে উৎপাদন কি করছে? ঘরে ঘরে পণ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। সেবাগত উপযোগ, যেখানে নির্দিষ্ট সময় ছাড়া সপ্তাহে আমরা মাছ মাংস কিনতে পেতাম না, সেখানে আজকে দিনের 24 ঘন্টার যে কোনো সময় বাজারে গেলেই মাছ মাংস পাওয়া যাচ্ছে, যে কোনো পণ্য পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, অনলাইনে অর্ডারের মাধ্যমে ঘরে বসে সেই পণ্যটা পাওয়া যাচ্ছে। তা হচ্ছে সেবাগত উপযোগ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের 2টি বিষয়ের খুব গুরুত্বপূর্ণ আলোচনা করা হলো। 1 নম্বর, প্রথমে তোমাদেরকে বলেছিলাম উৎপাদন কী এবং উৎপাদনের ধারণাটা, এটি আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বলেছি। 2 নাম্বার, আমরা এই উৎপাদন যে বিভিন্ন প্রকার উপযোগগুলো সৃষ্টি করে, সেই উপযোগ সৃষ্টির মধ্যে 5টি উপযোগ আমরা ব্যাখ্যা দিয়েছি। আশা করছি তোমাদের এই অবস্থার মধ্যে তোমরা কিছুটা উপকৃত হবে, যাতে ঘরে বসেই পড়াশোনাগুলো একটু রিপিট করা যায়। আর তোমাদের পড়াশোনা রিপিট করার জন্যই এই আমাদের প্রয়াস। নতুন স্টুডেন্ট ভর্তি হচ্ছে। আজকে 17 তারিখ, তোমরা জানো যে 17 তারিখ আজকে অনলাইনে মাধ্যমে যারা চান্স পেয়েছে কলেজে, তাদের ভর্তির শেষ সময়। হয়তো যে সমস্ত স্টুডেন্ট কোথাও ভর্তি হয়নি বা কোথাও চান্স পায়নি বা কোথাও আবেদন করেনি, তাদের জন্য বোর্ড হয়তো কোনো নির্দেশনা পরবর্তীতে দিবে। সেই মোতাবেক তোমাদের প্রতিষ্ঠানে সকলকে যোগাযোগ করতে হবে। যাই হোক, যাতে তোমরা যারা ব্যবসায় শিক্ষা শাখায় আছো এবং উৎপাদন ব্যবস্থাপনা বিপণন বিষয় নিয়েছ, তোমাদের প্রথম পত্রের প্রথম 2টা বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম। আশা করছি তোমরা ভালো থাকবে এবং এগুলো বাসায় সুন্দর করে প্র্যাকটিস করবে। ধন্যবাদ সবাইকে।